রাত থেকেই টানা বৃষ্টিতে রাজধানীতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী যাত্রীদের জন্য বড় দুর্ভোগ তৈরি করেছে বৃষ্টি। বিভিন্ন সড়ক ডুবে গিয়ে যান চলাচল প্রায় থমকে গেছে। কোথাও কোথাও যানজট দেখা দিয়েছে। জলজটে পড়ে সড়কে বিকল হয়ে পড়ে অনেক যানবাহন। দুর্যোগপূর্ণ এমন আবহাওয়ায় সন্তানকে স্কুলে পাঠানো নিয়ে শঙ্কায় পড়েন অভিভাবকরা। বিষয়টি বিবেচনায় বিএএফ শাহীন সহ রাজধানীর বিভিন্ন স্কুল ছুটির সিদ্ধান্ত নিয়েছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে সারা দেশে 48 ঘন্টা পর অতি ভারী বর্ষণ কমে আসলেও বৃষ্টিপাত থাকবে। এর আগে রাতভর বৃষ্টির ভোর থেকে আবারও মুষলধারে বৃষ্টির কবলে পড়ে ঢাকাবাসী। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশজুড়ে আগামী 5 দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত 104 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানায় দুপুর 12টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা সহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। রাজধানীতে জলাবদ্ধতার ভোগান্তি বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মোহাইমিনুল অপু। অপু, বৃষ্টি কি এখনো পড়ছে? তাছাড়া রাস্তার অবস্থা কেমন দেখছেন? ভোগান্তিতে পড়া মানুষই বা কি বলছেন? তাছাড়া কোন কোন সড়কে বেশি জলাবদ্ধতা আপনার চোখে পড়েছে জানাবেন। মৌখুশি রাজধানীর আকাশে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি নেই, তবে কিন্তু মেঘ রয়েছে। মেঘ থাকলেও এখন পর্যন্ত কিন্তু এই আকাশে বৃষ্টি নেই। আমি রয়েছি রাজধানীর কারণ বাজারে। আমার ঠিক বাম পাশটায় যেটি দেখতে পাচ্ছেন যে এখানে রাত 12টা থেকে সকাল 9টা পর্যন্ত অব্যাহত বৃষ্টিপাত ছিল। এরপর কিন্তু থেমে থেমে প্রায় দুপুর পর্যন্তই এই বৃষ্টি ছিল। সেই বৃষ্টির ভোগান্তিতে কিন্তু রাজধানীবাসী পড়েছে এবং এই কারণ বাজার অর্থাৎ এই সড়কটিতে রাজধানীর একটি অন্যতম সড়ক এবং এই কারণ বাজারে কিন্তু পাইকারি মার্কেট রয়েছে, বিভিন্ন অফিস রয়েছে এবং স্কুলগামী শিক্ষার্থীরাও কিন্তু এই পথ ব্যবহার করে থাকেন। তবে এই সড়কটিতে কিন্তু পানি বরাবরের মতো আজকে বৃষ্টিতেও জমে আছে, অর্থাৎ সকালের পর থেকে সকালে কিন্তু এই বৃষ্টির পানি আরও জমেছিল, এখন কিছুটা কমেছে। তবে মানুষের কিন্তু এই বাজারটিতে প্রবেশ করতে এবং রাস্তাটি পার হতে তাদেরকে কিন্তু খালি পায়ে অর্থাৎ জুতা হাতে নিয়ে কিন্তু পার হতে হচ্ছে। এবং যারা গাড়ি চালক রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে প্রধান সড়কটিতে এভাবে পানি জমে থাকা এবং সরকার থেকে তাৎক্ষণিকভাবে এই পানি বের করে নেওয়ার আর কিন্তু তেমন একটা দৃশ্যমান কোনো দেখতে পাননি। তবে এছাড়া সাধারণ যাত্রীদের সাথে কথা বলেছি এবং যারা স্থানীয় রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন অর্থাৎ এই জলাবদ্ধতার কারণ অর্থাৎ এই লেন যেগুলো রয়েছে অর্থাৎ ড্রেন যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সাধারণ মানুষরাই ময়লা আবর্জনা পানির বোতল ফেলে এইগুলো বন্ধ করার কারণে এই পানিগুলো কিন্তু সহজে নেমে যেতে পারছে না। সেই কারণে কিন্তু এই জলাবদ্ধতা কিন্তু থেকেই যাচ্ছে। তবে এর থেকে সমাধানে সরকারকে এগিয়ে আসার যেমনি আহ্বান করছেন তারা, পাশাপাশি সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ারও কথা বলছেন। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে অর্থাৎ গতকাল রাত থেকে আজকে সকাল 9টা পর্যন্ত 104 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টি আগামী 24 ঘন্টা অব্যাহত থাকবে। সেক্ষেত্রে অতি ভারী বৃষ্টি, মাঝারি বৃষ্টি হতে পারে। তবে 48 ঘন্টা পরে কিন্তু এই বৃষ্টিপাতের সংখ্যা অনেকটাই কমে আসবে। তবে আগামী 24 ঘন্টা পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। জানেন যে এই আষাঢ়ের আজকে 29তম দিন, এই দিনে কিন্তু জুলাই মাস জুড়েই সাধারণত বৃষ্টি হয়ে থাকে। সেক্ষেত্রে আষাঢ়ের শেষ দিকে এসে ভারী বৃষ্টিপাত এই রাজধানীবাসীকে কিন্তু বিপাকে ফেলেছে। স্কুলগামী শিক্ষার্থী, অফিসগামী যারা রয়েছেন তারা কিন্তু সবাই আসলে ভোগান্তিতে পড়েছেন। অনেকে এই বৃষ্টির কারণে সড়ক পথগুলোতে যানজটের যে পরিমাণ থাকে তার থেকে কিন্তু এখন যানজটের পরিমাণ আরও বেশি, বিভিন্ন সড়কগুলোতে কিন্তু বেশি। তবে এই কারণ বাজারটিতে যানজটের পরিমাণ কম থাকলেও মানুষের দুর্ভোগ কিন্তু চরম পর্যায়ে পড়েছে এবং কারণ বাজার, বনানী, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, বাড্ডা, মালিবাগ, মৌচাক এইসব সড়কগুলোকেও কিন্তু আমরা পানি দেখতে পেয়েছি, অর্থাৎ সড়কগুলোতে রাস্তাগুলোতে কিন্তু পানি জমেছে। সেক্ষেত্রে এই পানি সড়ক থেকে নেমে যেতে অর্থাৎ বিকাল থেকে সন্ধ্যা নাগাদ হতে পারে। তবে আমরা সিটি কর্পোরেশন থেকে অনেক সময় দেখে থাকি যে পানিগুলো দ্রুত নিষ্কাশনের জন্য তারা আলাদা কিছু
কিছু ব্যবস্থা নিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আমরা তেমন সেটি কিন্তু এই আজকে কিন্তু সেটি দৃশ্যমান দেখতে পাইনি। তবে ধন্যবাদ এই অপু, যখন আপনি থাকবেন, পরবর্তীতে আপডেট জানতে আবারও যুক্ত হব আপনার সঙ্গে। এদিকে রাজধানীর মতোই চট্টগ্রামে শনিবার রাত থেকে বৃষ্টির পরিমাণ বাড়ায় নতুন করে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নিচু এলাকায়। নতুন করে পানি জমেছে নগরীর কাতালগঞ্জ, শুলক বহর ও নাজিরপাড়ায়। এদিকে বৃষ্টির মধ্যে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বাসিন্দারা না সরায় বাড়ছে ধসের সংখ্যা। শহরে পানি কিছু কমলেও এখনও বন্যার পানিতে ডুবে থাকায় ভোগান্তিতে আছে সাতকানিয়া ও বাঁশখালীর বাসিন্দারা। প্রণবেশ চক্রবর্তীর তথ্য, ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে টানা 2 দিন বৃষ্টিপাত কমলেও শনিবার রাত থেকে আবারও বেড়েছে। নতুন করে জলমগ্ন হয়েছে নগরীর কাতালগঞ্জ, শুলকবাহার, নাজিরপাড়া সহ বিভিন্ন নিচু এলাকা। ওই বৃষ্টি কমলে পানি একটু কমে, বৃষ্টি বাড়ার সাথে আবার বাইরে যায়। ময়লাগুলো প্লটিংগুলো আমরা নালার উপর ফেলে দিই, তার মানে কি আমরা নাগরিকেরাই সচেতন না। কেটে যাওয়ার এই অবস্থা পর্যন্ত নাই। বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরী ও আশপাশের পাহাড়গুলোতে আবারও বাড়ছে পাহাড় ধসের সংখ্যা। শনিবার চট্টগ্রামের বিভিন্ন জলাবদ্ধতা প্রবণ এলাকা পরিদর্শন করেন বন্যা মোকাবেলায় দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম। এছাড়া দুর্গত এলাকা ঘুরে ভূমি প্রতিমন্ত্রী জানান, দুর্গত এলাকার মানুষের সহায়তা এবং পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে আনার কাজ চলছে। যেহেতু তারা ওখানে ঘরবন্দি আছে, গৃহবন্দী আছে, তাদের প্রাকৃতিক কারণে ওনাদেরকে খাদ্যের ব্যবস্থা করা হচ্ছে। তো আমরা সামগ্রিকভাবে চেষ্টা করছি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আমরা সকলে মিলে যেন এটাকে মোকাবেলা করতে পারি, আমাদের জনদুর্ভোগ যতটুকু কমানো যায়। এদিকে টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি বাঁশখালী, লোহাগাড়া, সাতকানিয়া, ফটিকছড়ি ও বোয়ালখালী উপজেলায়। এসব উপজেলার 5 লাখের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। অবস্থা পানি হাতে হাতে দেড়া পানি আর বেশি কষ্ট গড়বাড়ি পুকুরি গিয়ে ওই এখন পানি উঠে গড়বাড়ি ওই মাটিতে বলতে বলবে পুকুরি গিয়ে। এখনো অনেক জায়গায় ত্রাণ মেলেনি বলে অভিযোগ করেছেন সেখানকার বাসিন্দারা। আমরা কোনো সাহায্য সহযোগিতা আমরা পাই আর কেউ সাইকেলত নয়, ত্রাণ তো নদে সাইকেলত কোনো কেউ নয়, কোনো নেতা নয়। রবিবার দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টায় 142.7 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চট্টগ্রাম প্রতেঙ্গা আবহাওয়া অফিস। শাকিলা সিথি, 71। ওচিংছে এ পর্যন্ত কতজনকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে? এছাড়া বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? এছাড়া ত্রাণ বিতরণের কেমন চিত্র দেখছেন জানাবেন। মুতুশি এই পর্যন্ত হচ্ছে 47টি আশ্রয় কেন্দ্রের মধ্যে প্রায় 3820 জন আশ্রয় কেন্দ্র রয়েছে। মূলত আশ্রয় কেন্দ্রে আমি যদি বলতে চাই, রাঙামাটি সদর উপজেলার যে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যিনি রয়েছেন তার সাথে একটু কথা বলতে চাই। এই আপনাদের এই যে মূলত এই যে রাঙামাটিতে সদর উপজেলা প্রকল্প আপনি তো বাস্তবায়ন, এই রাঙামাটির দুর্যোগ ব্যবস্থাপনা আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? জি, আমাদের রাঙামাটি সদর উপজেলায় 62টি আশ্রয় কেন্দ্র আমরা খুলেছি। এর মধ্যে 10টি আশ্রয় কেন্দ্রে 1000 জন আশ্রয় গ্রহণ করেছে। আমরা তাদেরকে 3 বেলা, সকালে নাস্তা, দুপুরে রান্না করা খাবার, রাতে রান্না করা খাবার এবং শিশুদের জন্য আমরা শিশু খাবারের ব্যবস্থা করেছি। আর শীতবস্ত্র হিসেবে আমরা কম্বল বিতরণ করতেছি। এ হচ্ছে আমাদের কার্যক্রম আছে। আমাদের খাবার পর্যাপ্ত মজুদ আছে। আশ্রয়কেন্দ্রে যারা অবস্থান করছেন সবাইকে আমরা 3 বেলা করে খাবার ব্যবস্থা করছি। ধন্যবাদ আপনাকে। মুতুশি প্রকল্প কর্মকর্তা যিনি উনি জানিয়েছেন আসলে রাঙামাটি সদরে কিন্তু যে সমস্ত আশ্রয় কেন্দ্র রয়েছে তাদের কোনো সমস্যা নেই। কিন্তু আরেকটি বিষয় হচ্ছে রাঙামাটি বিলাইছড়ি যে প্লাবিত হয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি বলে এমনটি আমাদেরকে জানিয়েছে। তবে ওইখানকার সবচেয়ে বড় সংকট হচ্ছে এই সুপেয় পানির সংকট পড়েছে বলে এমনটি আমরা জানতে পেরেছি। তাছাড়া হচ্ছে রাঙামাটি এবং বান্দরবানের সাথে সড়ক যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন রয়েছে। মুতুশি, ধন্যবাদ ওচিংছে আপনাকে। দর্শক, রাঙামাটির বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী ওচিংছে রাখাইন। চট্টগ্রামে নতুন করে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নিচু এলাকায়। পানি জমেছে নগরীর কাতালগঞ্জ, শুলক বহর ও নাজিরপাড়ায়। এদিকে বৃষ্টির মধ্যেই পাহাড়ের ঝুঁকিপূর্ণ বাসিন্দারা না সরায় বাড়ছে ধসের সংখ্যা। যেমনটি জানাচ্ছিলাম দর্শক, বিস্তারিত জানাতে আরও আমরা জানবো। আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া আছেন সেখানে, আমরা যুক্ত হব রাজীব বড়ুয়ার সঙ্গে।
রাজীব, চট্টগ্রামের জলাবদ্ধতার সবশেষ পরিস্থিতি কি দেখছেন জানাবেন। এছাড়া সাতকানিয়া ও বাঁশখালীর বাসিন্দারা কি অবস্থায় রয়েছেন? এছাড়া প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদনে দেখছিলাম যে পাহাড় ধসেরও শঙ্কা রয়েছে, কিন্তু বাসিন্দারা আশ্রয় কেন্দ্রে যেতে চাচ্ছে না। এর কারণ কি? কি তথ্য আছে আপনার কাছে, জানতে চাই। মৌটুসি গত 5-6 দিন ধরে মূলত যে মুষলধারে বৃষ্টি হচ্ছে তার প্রভাবে চট্টগ্রাম নগরীতে যেমন পানি উঠেছে, এবং আমরা দেখছি যে এই সময়ে পানির ওঠার যে পরিমাণ সেটা কিছুটা কমেছে চট্টগ্রাম নগরে। তবে চট্টগ্রামের আশেপাশে যেসব উপজেলা রয়েছে, বিশেষ করে বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ, ওইসব এলাকায় কিন্তু প্রায় 90% আসলে পানির তলে তলিয়ে গেছে। আমি এখন আছি বাঁশখালীর কোকদণ্ডি ইউনিয়নে। এখানে প্রায় 90% এলাকা পানির নিচে তলিয়ে গেছে, এবং গত 5-6 দিন ধরে এখানকার বাসিন্দারা খুব দুর্ভোগের মধ্যে আছে। এবং এখানে 5-6 দিন ধরে এখানে কোনো বিদ্যুৎ নেই, ফলে তাদের যে থাকার যে ব্যবস্থা সেটি আসলে পানির নিচে তলিয়ে যাওয়াতে তারা মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছে, এবং এখান থেকে অনেকেই আসলে এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। কিন্তু যাদের আসলে চলে যাওয়ার কোনো সামর্থ্য নেই তারা আসলে এখানে কষ্ট করে রয়ে গেছে। এবং আমরা দেখছি যে এখানে যোগাযোগ ব্যবস্থা আসলে ভেঙে পড়েছে, যার কারণে এখানে আসলে সরকারি যে ত্রাণ ব্যবস্থা সেটি ত্রাণটা ওরকম পর্যাপ্ত পরিমাণে আসেনি। তবে বেসরকারি পর্যায়ে কিছু কিছু ত্রাণ আসছে, সেটিও আবার যেখানে একটু দুর্গম আসলে যোগাযোগ ব্যবস্থা যেখানে আসলে ভালো না, ওখানে আসলে যেতে পারছে না। এখানে যারা বাসিন্দারা আছেন তারা খুব মানবেতর জীবনযাপন করছেন। আমরা একটু এখানে যারা আছেন কথা বলতে চাই একজন এখানে বাসিন্দাদের সাথে। এই যে এখানে এখন পানিতে কদিন ধরে এখানে পানি উঠেছে, এবং এই মুহূর্তে আপনাদের আসলে কোন বিষয়টা, কোন সাহায্যটা খুব বেশি দরকার? আজকে প্রায় 1 সপ্তাহ ধরে এখানে আমরা পানিবন্দী অবস্থায় আছি। এই মুহূর্তে আমাদের এখানে সবচেয়ে বিশুদ্ধ পানি, যেহেতু খাবার পানি যেগুলো উচ্চ আছে, কারেন্ট সবগুলি বন্ধ, সেজন্য আমি মনে করতেছি বিশুদ্ধ পানিটা বেশি জরুরি। আর আমাদের 3 নম্বর খানকানাবাদ, 4 নম্বর বাহারসরা এবং কালীপুরের কিছু একটা অংশ আজকে 1 সপ্তাহ ধরে পানিবন্দী অবস্থায় আছে। বিশেষ করে এখানকার পানিটা নেমে যাওয়ার জন্য যে জলকদর খাল, বাঁশখালীর প্রধান পানি চলাচলের মাধ্যম হচ্ছে জলকদর খাল, এটা ভরে যাওয়াতে এই পানিগুলি নামতে পারতেছে না। এই কারণে এটা যত বৃষ্টি থাকবে ততদিন পর্যন্ত এখানে পানিবন্দী অবস্থায় থাকবে। আর যে ত্রাণগুলি আসতেছে এগুলি সমন্বয়হীনতার কারণে প্রথম দিকে বিলি হচ্ছে মূলত যেখানে বাহারসরার পশ্চিম অংশ, কানকানাবাদ এবং যে বিশেষ করে জলকদর খালের পশ্চিম পাড়ে ওদিকে ত্রাণগুলি পৌঁছাচ্ছে না। শহর থেকে যারা আসে তারা সবাই মূলত প্রথম দিকে এগুলি বিলি করতেছে। ধন্যবাদ আপনাকে। মনোজ, আপনি শুনছিলেন এখানে আসলে যারা আছেন বাসিন্দারা তারা বলছেন মূলত এখানে যে এই বেড়িবাঁধের সাথে যে স্লুইস গেটগুলো আছে সেইগুলো আসলে ঠিক মতো পরিচালনা করা হয় না বলে এখানকার পানিগুলো আসলে সরছে না। ফলে তারা চান যে আসলে স্লুইস গেটগুলো খুব দ্রুত যেন আসলে ঠিক করা হয়, এবং স্লুইস গেটগুলোর নিয়মিত খোলা রাখা। ধন্যবাদ রাজীব, আপনি থাকবেন, আপনার সঙ্গে আবারও যুক্ত হব। রাঙামাটির রাঙাবালির একটু চিত্র। বৈরী আবহাওয়ার কারণে টানা 10 দিন ধরে উত্তাল বঙ্গোপসাগর, যে কারণে গভীর সাগরে যেতে পারেননি বেশিরভাগ জেলে। এর আগে 11ই জুন শেষ হয়েছিল সাগরে মাছ ধরার উপর 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা। দীর্ঘ অপেক্ষার পর মাছ ধরার আশা জাগলেও বৈরী আবহাওয়া সেই আশায় ভাটা ফেলে। তবে শনিবার পায়রা সমুদ্র বন্দরের 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রত্যাহার হওয়ায় আবারও শান্ত সমুদ্রের অপেক্ষায় জেলেরা। বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদনে। সকাল গড়িয়ে সন্ধ্যা, চোখের দৃষ্টি সাগরের দিকে, কিন্তু ট্রলার ঘাটে বসেই সময় কাটছে জেলে আনোয়ার হোসেনের। ট্রলারে জাল বরফ সব প্রস্তুত, অপেক্ষা শুধু শান্ত সমুদ্রের। কারণ সাগরে যেতে না পারলে বন্ধ হয়ে যায় তার একমাত্র আয়ের পথ। গেলে তো হবে না, জীবন মরণের একটা ব্যাপার স্যাপার আছে। হয়তো 10 টাকা রুজি করতে যায়, পুরো জীবনটা যদি চলে যায়, পরে বাপ মার কাছে, পরিবার কাছে কি জবাব দেব? লাশও খুঁজে পাওয়া যায় না। এই জন্য মনে করেন আজকে আমরা 8-10 দিন উপরে আছি, যতবার কারণে নদীতে নামতে পারি না এখনো। আনোয়ারের মতো শত শত জেলের চোখ এখন সাগরের দিকে। উত্তল ঢেউ থামলেই আবারও শুরু হবে জীবিকার লড়াই। মানে আবহাওয়ার কারণে আমাকে একটু বেশি বোটটা একটু রিক্সে আসছিলাম, আমরা বিশাল বড় ধরনের রিক্সে আসছিলাম। তাকে আল্লাহ মাফ করছে, আমরা আইছি খুব কষ্টের মাধ্যমে আমরা আইয়ে পড়ছি। এখন জাল পালা সব নষ্ট হয়ে গেছে। সাগরে জাল বওয়া, 7-8 দিন গাড়ে বসা, আমার কামাই বাণিজ্য পুরোই বেতাল। অনেক বোট মোট মার খেয়েছে, তখন তো চলাফেরা খুবই কষ্ট। আবহাওয়া একটুখানি কমছে, আমরা বের হয়েছি। তারপর আমাকে রুরিং বাড়ি দিয়েছে 3-4 দিয়া, তড়ি ভাড়িয়ে লাইছে, আমাকে বোট ডুবে গেছে। 8-10 দিন পর্যন্ত আবহাওয়া খারাপ ছিল,
এই বাসায় বইয়ে থাকিয়া কয়দিন চলা যায়। আমরা তো গরিব মানুষ, পেটের তাগিদে আর কি মাছের ধরতে গেছি। 11 জুন শেষ হয় 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা। 3 সপ্তাহ মাছ ধরার পরই লঘুচাপের প্রভাবে টানা 10 দিন উত্তাল হয়ে ওঠে বঙ্গোপসাগর। 3 নম্বর সতর্ক সংকেত থাকায় শত শত ট্রলার ঘাটে নোঙর করে রাখতে হয়। কর্মহীন হয়ে অনেক জেলেকে ধার দেনা করে সংসার চালাতে হয়েছে। সাগরে গনে চলে এলাম বন্যা দেখিয়া, বন্যায় 7-8 দিন ধরে এই বইয়ে রইলাম গাড়ে। এখন তো বাজারও নাই, বাড়িতে কিস্তি টিস্তি বেমালা ঝামেলা আছে, মানে কষ্টে আছি অনেক। হ্যাঁ, ওদিকে গেলে অবরোধ, আবার গেলে আবহাওয়া খারাপ। হ্যাঁ, আবহাওয়া খারাপে আমরা সবই গাড়ে। হয়তো অনেকে মনে করেন পেটের দায় এরা নামা লাগতো সাগরে, না মনে ধরেন অনেক বোট মার পড়ছে, দেখা গেছে বোর্ডে লাইফ জ্যাকেট বয়াটা এই সমস্ত কিছুই ছিল না আমাদের এই জায়গায়, নামার অঞ্চল তো এগুলো কিনতেও পাওয়া যায় না। যদি মনে করেন সরকার আমাকে এগুলো দিয়ে কিছু সহযোগিতা করতে, তাহলে আমার মনে হয় যে কোনো জাইলে ক্ষয়ক্ষতি এতটা হইতে না। তবে পেটের তাগিদে অনেকে ঝুঁকি নিয়ে সাগরে নামেন। গেল শুক্রবার ঢেউয়ের আঘাতে রাঙাবালির একটি মাছ ধরার ট্রলার ডুবে গেলেও পাশের ট্রলারের সহায়তায় 16 জেলে প্রাণে বেঁচে যান। এর আগে গত রোববার ট্রলার ডুবির ঘটনায় গলাচিপার 5 জেলে এখনও নিখোঁজ। এই যে আরও যেহেতু আবহাওয়ার ফোরকাস্ট আরও 4-5 দিন বৃষ্টি থাকবে, যদিও এই বৃষ্টিটা উত্তর অঞ্চলে বেশি হবে, দক্ষিণ অঞ্চলে কম। তো এই মুহূর্তে জেলেরা নদীতে সমুদ্রে না যাওয়াই ভালো, আবহাওয়া যখন ভালো হবে তখন যাবেন। ঘাটে আমরা যদি এই বিষয়গুলোকে নিশ্চিত করতে পারি যে এটা ছাড়া সাগরে যাওয়া যাবে না, এবং এই বোটগুলো যদি মনিটরিং এর আন্ডারে আনি, কেউ যদি বিপদে পড়ে তাহলে সে যাতে সিগন্যাল দিতে পারে, এই ধরনের আধুনিকায়ন যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু আস্তে আস্তে এই জেলেদের জীবনটা কিন্তু ঝুঁকির মধ্যে পড়বে। টানা 10 দিন মাছ ধরা বন্ধ থাকায় বাজারে কমেছে সামুদ্রিক মাছের সরবরাহ। এখন ট্রলার মেরামত, জাল গোছানো ও বরফ সংগ্রহে ব্যস্ত জেলেরা। আবহাওয়া অনুকূলে এলেই আবারও গভীর সাগরে যাবেন জেলেরা। কামরুল হাসান, 71, রাঙাবালি, পায়রা বন্দর, পটুয়াখালী। ঢাকার আমিনবাজার এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতোয়াইলে বর্জ্য থেকে 2টি বিদ্যুৎ উৎপাদন প্রকল্প নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রকল্পটি এগিয়ে নিতে স্থানীয় সরকার, বিদ্যুৎ ও পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্ধারিত সময়সীমার মধ্যে 2টি প্রকল্প বাস্তবায়ন এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। চীনের সিএমইসি গ্রুপ আমিনবাজারের একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বিনিয়োগে আগ্রহী। প্রকল্প থেকে প্রতিদিন ঢাকার প্রায় 3000 টন বর্জ্য ব্যবহার করে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার B&F কোম্পানি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতোয়াইলে একটি বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করবে। এই প্রকল্পের মাধ্যমে বছরে বর্জ্য থেকে প্রায় 15,000 টন মিথেন গ্যাস উৎপন্ন হবে, যা থেকে বছরে মোট প্রায় 81,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।